শুরু করছি রিত মায়ের প্রেমকথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ১৪। পরপর ৩টা থাপ্পড়ে গালের মাড়িসহ নড়ে উঠল মায়ার। ব্যথায় কাটিয়ে উঠে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কেঁদে উঠল হু হু শব্দে। কে বা কারা মায়াকে এমন নির্দয়ভাবে মারল তাও জানে না মায়া। লোকটার পরপর থাপ্পড়ে মায়ের ঠিকঠাক দেখার সুযোগটাই পায়নি মানুষটাকে। তবে যেটা মায়ের কানে এসেছে সেটা হলো কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। ক্রন্দনরত মায়া দু হাতে দুগাল চেপে ধরেই হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভেজা দৃষ্টি তুলে তাকাতে চাইল সামনের মানুষটার দিকে। তাকালো, কিন্তু তৎক্ষণাৎ সেই ভেজা দৃষ্টিতে ভিড়ল পরিচিত হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়ার কান্নাটা আরো বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করলো মায়ার বাহুর টেনে কাছে টানাই। মুহূর্তের মাঝেই মায়ার বাহু হেঁচকা টানে মুখোমুখি করে। দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শোধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা। কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস? এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরে রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুইও মায়ার মামার বাসার ভেতর গেল। এখন মায়াও তাদের পিছনে বাসায় ভিতরে যেত। কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে, তাও মনে করতে পারছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল। মুচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা। আমি যত খুশি তত মিথ্যা বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন, আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যাব। মায়া আতঙ্কের নেই শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার নেই দু হাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ে চেপে ধরাই। মায়া গঙ্গালো। ছটফট করার নেই হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরও তেতে উঠল রাগে ঢিড়ি করে শোধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দেব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার নেই মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ছাড়া দিয়ে মায়া গাল থেকে ছেড়ে দিতে মায়া চেতন গলায় শোধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন। তারপরও রেহাই দেন। আমি আর পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ের কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না। পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে।
তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার, সব কিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ের যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতার দাপটে এমনিই চড়ি বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমান করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা মেয়ে আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের নেই কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতা মেয়ে, চিরশত্রু হোস তুই আমার, হয়েছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হন হন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ের প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো, তবে একটা সময় ঠিকই বুঝবে। তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদ থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পেছন পেছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পেছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ থেকে চোখের উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে খুব ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা গাড়ি চালিয়ে দ্রুত এসেছে। পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ের খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়ার বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদও গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুতই গেট টেনে খুলে দিতে আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়ি। চমকিত আরিফ খান কপাল কুঁচকে হাতে ঘড়িটা দেখতে চাইল কয়টা বাজে, কিন্তু খালি হাতে দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পড়া হয়নি হাতে, রাতে খুলে রেখেছি, আর ফজরের নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবির সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল। বুঝতে পারলো এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে, সেই ছেলে আপোষেই আজ এত সকালে দাদার বাড়ি চোখাট মারল। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এই আব্দুল, বাজে কয়টা রে, বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করার চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তারও সুযোগ পায়নি, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনি বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইল ডেকে,
কিন্তু হৃদ থামল না, শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোত্থেকে উদয় হচ্ছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছেঁকা খেয়ে বেকা হয়ে আসছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর তাদের কাছে বলে দেব তোর ছেঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল খান বাড়ির ভেতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টা পাল্টা প্রশ্ন করবে, অহেতুক যুক্তি দেখে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পেছন পেছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে সরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আই, ডাকছি না আমি, আই বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে একছুট বকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা। হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড়তেই ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরের টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরাফ খানের সামনে এসে বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরও গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ? আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালা মারছোত? আসিফ তাড়াহুড়ো বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবানি সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোত্থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটাই হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো, এজন্য তো সে আসতে চায়নি। হৃদের পেছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানের ইগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল, কোথাও থেকে আসেনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনি এমনি কি, আকাশ থেকে পড়ছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল, আমরা আমার কি? নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা? হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথে গুরু বডিগার্ডগুলো কই? আনিসনি সাথে? আরাফ খানের কথায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ, সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথার রেস্ট টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এই জন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাই জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম, মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি। আমার কাছে আলু বেচত। হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই, তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল, যে মারামারি করতে গিয়া জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস না? আরাফ খানের কথায় হাসলো আসিফ, মাথা চুলকেই বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কী করবেন? তোরে পিঠাইয়া বলদ থেকে মানুষ বানাবো, হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। শেষ হলো হৃদমায়ের প্রেম কথা উপন্যাসটির 14 নম্বর পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।